মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে বের হলেই তার উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন ১০ জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর ২ দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করেছে দল দুটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন। এ সময় গণমাধ্যম কর্মীদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এবারের জুলাই পদযাত্রায় যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কর্মসূচি ও শীর্ষ নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই এনসিপির ওপর হামলা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশে একের পর এক হামলার শিকার হচ্ছেন এনসিপির নেতারা। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ তাদের সবাইকে আবারও এমনভাবে গণধোলাই করা হয়েছে যে ভিডিওটি দেখলে আপনারা ইতিমধ্যে ভয় পেয়ে যাবেন। তাহলে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে? তাহলে কি এই এনসিপি দলের নেতারা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি তারা কি হাসিনার আমলেই ভালো ছিলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই এনসিপির নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারিকে কোথায় এবং কিভাবে গণধোলাই করা হলো সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সিলেট ও হবিগঞ্জে টানা ৩ দিন ধরে রীতিমতো নারকীয় তাণ্ডব চালানো হয়েছে এনসিপি নেতা কর্মীদের উপর। একসময় রাজপথের হিরো, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি বহরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় কিভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আর সার্জিস আলম কতটা অসহায়ভাবে সেই ভাঙা গাড়ির ভেতরে বসে আছেন। কিন্তু কেন এই হামলা? রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধীদের দাবি, এই হামলার পুরো দায়ভার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনীতির মাঠে নাসির উদ্দিন পাটোয়ারি এমন এক চরিত্র যিনি কোনো রাগ ঢাক না রেখেই কথা বলতে পছন্দ করেন। বিশেষ করে বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক, রূঢ় এবং অনেক ক্ষেত্রে ভণ্ডামি বলে আখ্যায়িত করা বক্তব্যগুলোই বিরোধী শিবিরের ক্ষোভের প্রধান কারণ। বিগত দিনের নির্বাচনে যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে নিজ দলের প্রচারণার চেয়েও বিএনপির মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিরোধীদের মতে নাসির উদ্দিন পাটোয়ারির এই উস্কানিমূলক এবং লাগামহীন বক্তব্যই মূলত সাধারণ মানুষ এবং বিরোধী নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তুলেছে, যার বহিঃপ্রকাশ ঘটছে এই হামলাগুলোর মাধ্যমে। আর এই ক্ষোভের আগুন যে শুধু ইট পাটকেলেই সীমাবদ্ধ নেই, তা প্রমাণ হয়ে গেছে আইনি পদক্ষেপেও। নাসির উদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের জের ধরেই এবার এনসিপির শীর্ষ ১০ নেতার বিরুদ্ধে সরাসরি মামলা ঠুকে দিয়েছে বিএনপি নেতারা। অবাক করার মতো বিষয় হলো, এই হাই প্রোফাইল মামলার ১ নম্বর আসামি করা হয়েছে স্বয়ং নাসির উদ্দিন পাটোয়ারিকে এবং ২ নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে সার্জিস আলমকে, যারা একদিন বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আজ তাদেরকেই দাঁড়াতে হবে কাঠগড়ায়। তবে রাজনীতির এই দাবানলে সবচেয়ে বেশি ঘি ঢেলেছে একটি ফোনালাপ এবং একটি ফেসবুক পোস্ট। একদিকে নাসির উদ্দিন পাটোয়ারি, অন্যদিকে রাশেদ খান। রাশেদ খানের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করিয়ে দেওয়া যায়। এই রাশেদ খান একসময় গণ অধিকার পরিষদের মহাসচিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর রাজনীতিতে ভোল পাল্টে তিনি যোগ দেন বিএনপিতে। বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েও খুব একটা সুবিধা করতে পারেননি।
হেরে যান শোচনীয়ভাবে, কিন্তু রাজনীতিতে টিকে থাকার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার। সব সমীকরণ পাল্টে দিয়ে বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বা উপদেষ্টার মতো একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সেই রাশেদ খানকেই এবারে সরাসরি টার্গেট করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। গত বৃহস্পতিবার রাতে রাশেদ খানকে ফোন করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে হুমকি দিয়েছেন তা রীতিমতো রাজনৈতিক বোমায় পরিণত হয়েছে। নাসিরউদ্দিন সরাসরি বলেছেন রাশেদ খান যেন তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, আর যদি তা না করেন তবে রাশেদ খানের এমন সব গোপন তথ্য তিনি ফাঁস করবেন যা কল্পনাও করা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি রাশেদ খানকে স্পষ্ট জানিয়েছেন, নাহিদ এবং আসিফের কাছ থেকে আপনি 5 লাখ টাকা করে নিতেন, সেই সব ডকুমেন্টস আমার কাছে আছে, আমি সব ফাঁস করে দেব। নাসিরউদ্দিন পাটোয়ারির এই হুমকির পর চুপ করে বসে থাকেননি রাশেদ খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি জনসম্মুখে নিয়ে আসেন। রাশেদ খান তার পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। রাশেদ দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সমস্যা রয়েছে। শুধু তাই নয়, রাশেদ খান পাল্টা অভিযোগ তুলে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি নিজেই ফ্ল্যাট কিনেছেন এবং সেই ফ্ল্যাট কেনার সমস্ত দুর্নীতির ডকুমেন্টস এনসিপির ভেতরেই সংরক্ষিত আছে। 5 লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাশেদ খান তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তার কোনো ফ্ল্যাট নেই, কোনো অবৈধ সম্পদ নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনোই 1 টাকাও নেননি। রাশেদ উল্টো নাসিরউদ্দিন পাটোয়ারিকে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতা থাকলে যেন সেই সব তথাকথিত গোপন তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়। রাশেদের মতে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সহকর্মীদের নিয়ে নাসিরউদ্দিনের এই ধরনের আপত্তিকর কথাবার্তা এবং মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এখন প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ জায়গা থেকে এই পুরো পরিস্থিতিকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ভাষা হয়তো অনেক ক্ষেত্রে আক্রমণাত্মক। তিনি হয়তো প্রচলিত রাজনৈতিক শিষ্টাচারের ধার ধারেন না, কিন্তু তার এই স্পষ্টবাদী তাকে কিছুটা সমর্থন না করে উপায় নেই। বাংলাদেশের রাজনীতিতে যখন সবাই মেপে মেপে কথা বলে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখাচ্ছেন। তার ভাষায় হয়তো তীব্রতা আছে, কিন্তু তার মানে এই নয় যে একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের কারণে কারো গাড়ি বহরে হামলা চালানো হবে, শারীরিক নিগ্রহ করা হবে। বিএনপি বা অন্য বিরোধীরা নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় আহত হয়ে যদি মামলা করে থাকেন তবে সেটি আইনি প্রক্রিয়া, কিন্তু সিলেটে বা হবিগঞ্জে এনসিপির মতো একটি নতুন দলের উপর যেভাবে নগ্ন হামলার হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি রাজনৈতিকভাবে ভুল কিছু বলেও থাকেন তার জবাব রাজনৈতিকভাবেই দেয়া উচিত ছিল। ইট পাটকেল ছুঁড়ে বা গাড়ি ভাঙচুর করে বিরোধীরা মূলত নিজেদের অসহিষ্ণুতারই প্রমাণ দিচ্ছে। তাছাড়া রাজনৈতিক মহলে আরেকটি সূক্ষ্ম বিশ্লেষণ ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মনে করেন জামায়াত ইসলামীর মতো সুসংগঠিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য এনসিপি একটি বড় নিয়ামক হতে পারত, কিন্তু বর্তমান সরকার বা একটি বিশেষ মহল হয়তো জামায়াতকে ঠেকাতে এনসিপিকে স্পেস দিতে গিয়ে উল্টো পরিস্থিতি জটিল করে ফেলছে। অনেকেই সতর্ক করছেন যে এনসিপি যদি লাগামহীন হয়ে যায় তবে তারা ভবিষ্যতে আরও বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে। তবে এত সমালোচনার মাঝেও নাসিরউদ্দিন পাটোয়ারির একটি শক্তিশালী দিক হলো তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাচ্ছেন না। রাশেদ খানের মতো প্রভাবশালী নেতার চোখে চোখ রেখে দুর্নীতির অভিযোগ তোলার সাহস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কয়জন রাখেন? নাসিরউদ্দিন পাটোয়ারি সত্যি কি কোনো প্রমাণ হাতে নিয়ে এই হুমকি দিয়েছেন, নাকি এটি কেবলই রাজনৈতিক ব্ল্যাকমেইলিং তা হয়তো সময়ই বলে দেবে। তবে তিনি যে চুপ করে থাকার পাত্র নন তা তিনি পদে পদে প্রমাণ করলেন। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি বনাম রাশেদ খানের এই রাজনৈতিক স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবেন বলে আপনি মনে করেন? নাসিরউদ্দিন কি সত্যি রাশেদ খানের মুখোশ উন্মোচন করতে পারবেন, নাকি রাশেদ খানের আইনি ও রাজনৈতিক প্যাচে পড়ে এনসিপি তাদের অস্তিত্ব হারাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিরাট ফাঁদে পড়েছে বিএনপি। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে পুরো বিএনপি ভয় পায়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বগুড়া, প্রধানমন্ত্রী নিজ জেলা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখন দেখেন, গণতন্ত্রে কোনো বিরোধী দলীয় গুরুত্বপূর্ণ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা, এটা বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করছে এবং বিএনপি যে অগণতান্ত্রিক পথে হাঁটছে তার প্রমাণ। বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নেতার সাথে অসহিষ্ণু আচরণ করে নিজেদেরকে অগণতান্ত্রিক এবং অসহিষ্ণু হিসেবে প্রমাণ করছে। এবং
একদিকে আওয়ামী লীগ তাল দিচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পিটাও, আর একদিকে আওয়ামী লীগে বলবে যে দেখেন বাংলাদেশে গণতন্ত্র নাই, তারা মানবাধিকার সংস্থাগুলোর কাছে এগুলোকে ফাইল করে তারপর বিচার দিবে। এবং যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছে, যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ রাজনীতির কথা এখন বলবে, কারণ যুক্তরাষ্ট্র নানান কিছু করতে চায়। যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াতে চায় বাংলাদেশের মাধ্যমে, অলরেডি ইরান বিরোধী একটা জোটে বাংলাদেশকে ঢুকিয়েছে, অনেক কিছু করতে চায়। এগুলো করতে হলে বাংলাদেশকে চাপে রাখতে হবে। তো চাপে রাখতে হলে বলতে হবে যে ইনক্লুসিভ রাজনীতি মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করো। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করবা না তার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবা, এই ধরনের রাজনীতি যুক্তরাষ্ট্র করবে। আর এই যে গণতন্ত্র নাই, অগণতান্ত্রিক শাসন তোমরা, এটা হতে পারে না, এইসব কথাবার্তা বিদেশি শক্তি বলার সুযোগ পাবে এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের সাথে যে বিএনপির অসহিষ্ণু এবং অগণতান্ত্রিক আচরণ, এগুলোকে কেন্দ্র করে, এগুলো প্রুফ হিসেবে ব্যবহৃত হবে। আর এনসিপির ছেলেরা একদম ঠুনকো নয়। জামাত হয়তো বা জাতির বৃহত্তর স্বার্থে মার খেলেও চুপ থাকবে, কিন্তু এনসিপির ছেলেরা মার খেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাতে তারা একটু দ্বিধাবোধ করবে না। এই জন্যে জামাত হয়তো বা সৎ নিরীহ, কিন্তু এনসিপি সৎ কিংবা নিরীহ নয়। তারা বাস্তববাদী রাজনীতি করে, অত আদর্শিক রাজনীতি। জাতীয় স্বার্থ মানে কি তাদের কাছে? দলীয় স্বার্থই হচ্ছে জাতীয় স্বার্থ। এটা জামাতবাদের সব দলের ক্ষেত্রে এটি। জামাতের কাছে যে একদম না তা না, তারপরও জামাতের মধ্যে কিছুটা চিন্তা আছে যে নিজেদের ক্ষতি হলেও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করা, দেশ ভালো থাকুক। যেমন 2008 সালে নির্বাচনে জামাত জানতো যে এটা যাওয়া তাদের জন্য ভালো না, কিন্তু তারপরও 2008 সালে নির্বাচনে জামাত গিয়েছিল এবং নির্বাচনের পক্ষে ছিল, বৃহত্তর স্বার্থে, যে না আমাদের ক্ষতি হলো একটা নির্বাচিত সরকার আসুক, 111 চাইতে তো ভালো হবে। তো দর্শক, এই নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে বিএনপির যে অসহিষ্ণু আচরণ, তার ফল ভালো হবে না। তারেক রহমান অসম্ভব ভুল করছেন। এবং দেখেন পাটোয়ারির সাথে যত আচরণ হচ্ছে, যেসব কাণ্ড ঘটছে, সমস্ত সমালোচনার তীর কিন্তু তারেক রহমানের দিকে। পাটোয়ারি নিজেই বলছেন, তারেক রহমান আপনি এগুলো ছাড়েন, আপনি গ্যাংবাজি ছাড়েন, লন্ডন থেকে আসছেন, ভালো মতো দেশ চালান, গ্যাংবাজি ছাড়েন। আর গ্যাংবাজি করলে আপনি বলেন যে আমি গ্যাংবাজি করব, এরকম আপনার লোকজনের মাধ্যমে গ্যাংবাজি করান কেন? তো দর্শক, আর পাটোয়ারির সাথে এই ধরনের আচরণ না করা হলে তারেক রহমানকে নিয়ে এই সমালোচনাটা হতো না। তারেক রহমান নিজের সমালোচনা নিজে ডেকে আনছেন, এটা কি তার জন্য ভালো? জুলাই প্রজন্ম, জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ বানাচ্ছেন এবং পাটোয়ারিদের এক সহযোদ্ধার চোখ ভরিয়ে ফেললো। প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু বলো না, কোনো অপরাধীদের গ্রেপ্তারের কোনো খবর নেই। তাহলে প্রধানমন্ত্রী এখানে নির্লিপ্ত কেন? এই প্রশ্নের উত্তর কি দিবে? তো দর্শক দেখেন, খবর প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, পাটোয়ারি ও তানভীরকে অবাঞ্ছিত ঘোষণা। তানভীর এমনিতে এনসিপি থেকে আবার বহিষ্কার হয়েছে, তার কথা বাদ দিলাম। একই সাথে খবর, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে, এর অর্থ কি? যেখানেই পাওয়া যাবে সেখানে রড, লাঠি, সোটা, হকি স্টিক দিয়ে পিটানো হবে, এই তো। তো দর্শক, একদিকে পাটোয়ারিদের সাথে এই আচরণ, আর একদিকে মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশনে সাময়িক বন্ধ, ওখানে বোমা পাওয়া গেছে। আরেকদিকে সার্জিওগড়ের তৎপরতা। তা সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু তারেক রহমানের বিপরীতে। বরং সার্জিওগড়ের ষড়যন্ত্র, দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিওগড়ের বৈঠক বা এইসব বিষয় নিয়ে পাটোয়ারির এখন প্রধানমন্ত্রীর পক্ষে বলতেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলতেন প্রয়োজনে, কারণ ভারতের বিরুদ্ধে তো ওরা বলবেই। দীনেশ ত্রিবেদী কোন যুক্তিতে বৈঠক করেন, এইসব প্রশ্ন তুলতো তারা, কিন্তু না, তাদেরকে মারেন, আপনি পিটান। এখন বগুড়ায় প্রধানমন্ত্রীর জেলায় একজন বিরোধী দলীয় অতি গুরুত্বপূর্ণ নেতা, আওয়ামী লীগের আমলে আমির খসরু মাহমুদ চৌধুরীরা যে মানের বিরোধী দলীয় নেতা ছিলেন, ও তার চাইতে হিট বিরোধী দলীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে প্রধানমন্ত্রী জেলায় অবঞ্চিত ঘোষণা এবং যেখানে পাবে সেখানে মারার ঘোষণা। নারায়ণগঞ্জ সেম, এরপর দেখবেন পুরো বাংলাদেশে সেম। এটা একটা নজির, এইটা দেখে দেখে সবাই এই কাজ করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম সদস্য গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় অবঞ্চিত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই
প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, ভেরি সিম্পল, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি অশালীন মন্তব্য করে থাকে, আপনি শালীনভাবে তার জবাব দেন, আপনি কথার জবাব কথা দিয়ে দেন, আপনি পাল্টা বলেন। তাতেও যদি মনে হয় আপনি বিক্ষোভ মিছিল করেন, তাতেও যদি মনে হয় যে না কাজ হচ্ছে না, আপনি মানহানির মামলা করেন। কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা, যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে, এটা কি? এটা কার রাজনীতি? এটা তো হাসিনার রাজনীতি। এই হাসিনার রাজনীতি ফিরিয়ে আনছেন তারেক রহমান না, এটা কিন্তু তারেক রহমান। আচ্ছা, বগুড়া জেলা ছাত্রদল এই ধরনের কথা তারেক রহমানের কনসেন্ট ছাড়া বলতে পারে? তারেক রহমান যদি বলে দেন যে বিরোধী দলীয় নেতাদের ক্ষেত্রে এরকম কথা বলা যাবে না, তাহলে কি এগুলো বলা সম্ভব না। বগুড়া মহানগরের সাত মাথায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সম্বলিত একটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। জেলা ছাত্রদলের সভাপতি নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং অন্যান্য নেতারা, আমি অনেকের বক্তব্য শুনলাম, তারা প্রত্যেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। সমাবেশে হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে জিয়া পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করেন। না, কোনো অশালীন মন্তব্য আমি দেখিনি। তিনি সমালোচনা করছেন, সমালোচনা মানে অশালীন মন্তব্য নয়। এখন এটা হচ্ছে হাসিনার ব্যাখ্যা। সমালোচনা কি বলতে অশালীন, কুরুচিপূর্ণ কথা। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, বিএনপির চাঁদপুরের মতলব উপজেলা থেকে শুরু করে কয়েকজন উপজেলা সদস্য সচিব, উপজেলা আহ্বায়ক, এদেরকে পুলিশ ধরে নিয়ে গেছিল 2021 সালে। কেন? হাসিনার শানে নাকি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। একবার রুহুল কবির রিজভী একটা সংবাদ সম্মেলনে বলছেন খুনি হাসিনা। এখন পত্রিকাগুলো এই খুনি হাসিনা শব্দটা লিখেছে, এই জন্য ওই যারা লিখেছে তাদের প্রত্যেকের চাকরি খেয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এর মানে সমালোচনা করলে নানান সমালোচনায় নানান অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, এগুলোকেই তারা কুরুচিপূর্ণ অশালীন বলে চালিয়ে দেয়, অথচ এটা গণতান্ত্রিক সমালোচনা। আর যদি মারাত্মক অশালীন কিছু বলেই থাকে তাহলে তার বিচার জনগণ করবে। জনগণ এমনিতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বর্জন করবে। তা আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? কেন মববাজি করতে যাচ্ছেন, সন্ত্রাসী করছেন? এটা তারেক রহমানের জন্য একটা ফাঁদ। পুরো তারেক সরকার মববাজ সরকার হিসেবে আখ্যায়িত হবে, অগণতান্ত্রিক অসহিষ্ণু সরকার হিসেবে আখ্যায়িত হবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি চান এইটা যে বিএনপি এগুলো করুক আর বাস খাক। দর্শক, একদিন আগে সিলেটে দ্বিতীয় দফায় যখন হবিগঞ্জের পরে এনসিপির নেতারা আক্রমণের শিকার হলেন, সার্জিস আলমের গাড়ি ভাঙে দেয়া হলো এবং এই গাড়ি ভেঙে দেয়া প্রসঙ্গে সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারিরা অনেক মানে এক ধরনের কি বলবো যে ক্ষোভ, মানে বেদনা, দুঃখ এগুলো প্রকাশ করেছেন এবং এমন বক্তব্য এসেছে যে গাড়িটা কি দোষ করেছিল। অতি অবশ্যই এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এবং প্রাসঙ্গিক প্রশ্ন যে গাড়িটা কি দোষ করেছিল। সত্যিই তো সার্জিস আলম কারো অপছন্দের ব্যক্তি হতে পারেন, কিন্তু তার গাড়ি তো জড় পদার্থ, গাড়ির তো কোনো দোষ থাকার কথা নয়। সার্জিসের রাগ কেন গাড়ির ওপরে বর্ষণ করা হলো? সার্জিসের রাগ কেন গাড়ি ভেঙে তোলা হবে? এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন এবং এই প্রশ্নটা ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নের গুরুত্ব দেয়া উচিত, কিন্তু যারা আক্রমণ করলো তারা এই প্রশ্নের গুরুত্বটা দেননি। যখন প্রশ্ন উঠেছে যে সার্জিস তার গাড়িটা কি অপরাধ করলো, তখন এই সমাজে, এই বাংলাদেশে পাল্টা প্রশ্ন উঠেছে, সার্জিসের গাড়ি যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কি অপরাধ করেছিল? এই প্রশ্নটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। যারা এই প্রশ্ন তুলছেন কোন প্রেক্ষাপটে তুলছেন চলুন একটু দুটো মেলানোর চেষ্টা করি। এই ভিডিও শিকার হয়েছে, 2 বার আক্রমণের শিকার হয়েছে। তার আগে হবিগঞ্জে খুবই তুলকালাম কাণ্ড হয়েছে, আমরা জানি। সিলেটে সার্জিসের গাড়ি ভেঙে দেওয়া হলো, পেছনের গ্লাস পুরোটা ভেঙে দেওয়া হলো, যে ওখানে এমন অবস্থা যে ওই গাড়ি আর ব্যবহার করার উপযোগী নয়, গ্লাস না লাগানো পর্যন্ত। সেই অবস্থায় প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছে যে গাড়িটা কি দোষ করেছিল এবং এটা নিয়ে গণমাধ্যমে ব্যাপক বিস্তর খবর হচ্ছে। যেমন ইনকিলাবের এই শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে গাড়িটা কি দোষ ছিল যে সেটিও ভাঙচুরের শিকার হলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। খুবই প্রাসঙ্গিক এবং সত্য প্রশ্ন।
কি বলছেন তিনি? সহিংসতা, হামলা, ভাঙচুরের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে সম্প্রতি পোস্টে ভাঙচুরের শিকার একটি গাড়ির ছবি শেয়ার করে তিনি মানে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, গাড়ির দোষটা কী ছিল যে সেটিও ভাঙচুরের শিকার হলো। আহতদের কষ্টের চিত্র তুলে ধরে পোস্টটিতে তিনি লিখেছেন, একজন তরুণ তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় চিকিৎসাধীন। একটি পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? দুটোই খুবই মানবিক একটা প্রশ্ন। দুটো প্রশ্নের দুই রকম ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। আজকে যখন সার্জিস আলমরা আক্রান্ত হচ্ছেন এবং মানে প্রকৃতির কি নিষ্ঠুর নিয়তি, আমরা জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি যখন পালন করছি তখন জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন এবং সেই আক্রান্ত জুলাই আন্দোলন যাদের বিরুদ্ধে ছিল তাদের দ্বারা আক্রান্ত হওয়া নয়। জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, অন্যতম বড় শক্তি বিএনপি। যদিও সার্জিস আলমরা মানেন না যে বিএনপি অন্যতম বড় শক্তি, তারা মনে করেন যে তারাই সবথেকে বড় শক্তি এবং তারপরে হচ্ছে জামাত এটাতে অংশগ্রহণ করেছে। বিএনপির তেমন কোনো অংশগ্রহণ ছিল না, এটাই তারা বলতে চান মোটা দাগে। তো তারপরেও তো অকাট্য সত্য হচ্ছে যে বিএনপি একটা বড় অংশীদার। তো সেই অংশীদারই তাদেরকে আক্রমণ করছে কেন এবং গাড়িটা সত্যিই কি দোষ করেছিল? এই যে ছেলেটা, সম্ভবত তার নাম আলিফ, তার চোখ আক্রান্ত হলো, এক চোখের অবস্থা খুবই খারাপ, আর এক চোখ, ডান চোখ, সেটা ঝাপসা দেখছেন তিনি, এরকম রিপোর্ট আমরা দেখেছি। এই ছেলেটির চোখ কি অপরাধ করেছিল? সেটা একটা বড় প্রশ্ন। এখন পাল্টা প্রশ্ন যেগুলো ছুড়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই ছেলেটির চোখ অবশ্যই কোনো অপরাধ করেনি এবং এই ছেলেটিরও কোনো অপরাধ নেই। যদি কারো ক্ষোভ থেকে থাকে সেটা নাসিরুদ্দিন পাটোয়ারির লাগামহীন বক্তব্যের কারণে ক্ষোভ থাকতে পারে, সার্জিসের লাগামহীন বক্তব্যের কারণে ক্ষোভ থাকতে পারে, কিন্তু এই ছেলেটার কোনো দোষ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে ধরে তাকে আয়োজন করে ভাত খাইয়ে তারপরে যে পিটিয়ে মারা হলো, সেই ছেলেটার কি দোষ ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা মাসুদ শিশু সন্তানের জন্য যে ওষুধ নিতে গিয়েছিল বিনোদপুর বাজারে, সেই ছেলেটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন তথাকথিত নেতা তার দলবল সহ ধরে পিটিয়ে মারলো, মেরে ফেললো। সেই মাসুদ কি দোষ করেছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেই ছেলেটি কি দোষ করেছিল? এরকম প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত হচ্ছে, কিন্তু এগুলো সবই আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যাপার স্যাপার, মানে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সংশ্লিষ্ট, তাই এগুলো আলোচনা করতে চায় না, এরকম অভিযোগ তারা করতেই পারে, এটা আমি মাইনাস করলাম। কিন্তু সার্জিসের গাড়ি নিশ্চিত করেই কোনো অপরাধ করেনি, এটা অকাট্য সত্য। সার্জিসের গাড়ি যদি অপরাধ করে না থাকে তাহলে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কি অপরাধ করেছিল? শেখ হাসিনার শাসনামলের সঙ্গে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি, যেটা ট্রাস্টের মাধ্যমে জাদুঘর হিসেবে রূপান্তরিত একটা জাদুঘর, সেই জাদুঘরটা কি দোষ করেছিল? আদৌ কোনো দোষ করেছিল? সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারিরা কিংবা তাদের শীর্ষ নেতারা যে ঘটা করে, আয়োজন করে, উৎসব করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে, ধারাবর্ণনা দিয়ে, সরকারি বুলডোজার এনে কয়েক দফা আক্রমণ করে এই বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন এবং মুজিববাদের কবর রচনা করলেন, সেটা কেন করা হলো? মুজিববাদ বলে কোনো বাদ কি বাংলাদেশে আদৌ প্রতিষ্ঠিত? সেটা প্রতিষ্ঠিত না, কারণ মুজিববাদ এই প্রসঙ্গটা একবারই বাংলাদেশে আলোচিত হয়েছিল, সেটা যখন ছাত্রলীগে বিভক্তি আসে। ছাত্রলীগে বিভক্তি আসার পরে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক ছাত্র লীগ তৈরি হলো, তারপরে আওয়ামী লীগের সঙ্গে যে ছাত্রলীগটা, সেই ছাত্রলীগটাকে মুজিববাদী ছাত্রলীগ বলা হলো। মুজিববাদ এই আলোচনাটা শুধুমাত্র তখনই একবার হয়েছিল, এরপরে বাংলাদেশে কখনোই মুজিববাদ এই ব্যাপারটা আলোচিত হয়নি, কিন্তু এটা আমাদের মাঝে চাপিয়ে দেয়া হয়েছে। সার্জিসের গাড়ি অতি অবশ্যই কোনো অপরাধ করেনি, এটা ভাঙচুর করা, আক্রমণ করা ঠিক হয়নি, কিন্তু 32 নম্বরের বাড়ির সঙ্গে শেখ হাসিনার শাসনামলের কি সম্পর্ক? শেখ হাসিনার শাসনামলের সঙ্গে ধরে নিলাম যে গণভবনের সম্পর্ক আছে, শেখ হাসিনার শাসনামলের সঙ্গে ধরে নিলাম, মানে শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে ধরে নিলাম তার যে ধানমন্ডি 5 নম্বরে তার যে বাড়ি, মানে মূলত ওয়াজেদ মিয়ার বাড়ি, সেই বাড়ির সম্পর্ক হয়তো আছে, কিন্তু মানে 32 নম্বরে যে জাদুঘর, সেই জাদুঘরের কি সম্পর্ক ছিল?
শেখ হাসিনার দুঃশাসন, যে দুঃশাসনের কথা বলছি, সেই দুঃশাসনের সঙ্গে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কি সম্পর্ক ছিল? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এগুলোর কি সম্পর্ক ছিল? আমরা মুজিবনগরে যে অন্তত 3 শতাধিক ভাস্কর্য ভেঙে ফেলা হলো, সেটার কি সম্পর্ক ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ, নজরুল সহ বাংলাদেশের প্রখ্যাত মানুষদের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেগুলোর কি সম্পর্ক ছিল শেখ হাসিনার শাসনামলের সঙ্গে? বিজয় সরণিতে 52 থেকে 71 এই যে আমাদের বাংলাদেশের যে বাংলার যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে 6টা ধাপের যে ভাস্কর্য ছিল ভাষা এবং মুক্তিযুদ্ধের, সেই ভাস্কর্য যে ইউনূস সরকার বুলডোজার দিয়ে ভেঙে দিল, সেটার কি সম্পর্ক ছিল শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে? কোনোটাই সম্পর্ক ছিল না। এমনকি আমি একটু আগে যেটা গণভবনকে বাদ দিলাম, সেই গণভবনকেও কিন্তু ধরার কোনো উপায় নেই, কারণ গণভবন শেখ হাসিনার প্রত্যেক সম্পত্তি নয়। গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন। শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর অফিস কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন, এটার কোনো সম্পর্ক ছিল না। তাহলে এটা গুড়িয়ে দেওয়া হলো কেন? প্রধানমন্ত্রী আজকে যখন থাকতে জায়গা পাচ্ছেন না, তিনি তার নিজের ভাড়া করা বাড়িতে থাকছেন, তাকে জায়গা দেওয়া যাচ্ছে না থাকার, তখন এই শত শত একর জমিতে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জাতীয় জাদুঘরে ব্যাপারটা না করে কিংবা অন্যত্র একটা বিল্ডিং নির্বাচন না করে, জুলাই জাদুঘর না করে প্রধানমন্ত্রীর বাসভবনটাকে জুলাই জাদুঘর করার সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? কোনোটার সঙ্গেই সম্পর্ক ছিল না, কিন্তু সেটা করা হয়েছে। এই যে করা হয়েছে, ওই যে কথায় আছে না যে ন্যাচারাল জাস্টিস বলে তো একটা কথা আছে। এই যে সম্পর্কগুলো অহেতুক আপনারা তৈরি করেছেন এবং আপনাদের ক্ষমতাসীন পিরিয়ডে 1.5 বছরে এটা করেছেন, এই করাটা যে ভুল ছিল, আজকে কি সেটা টের পাচ্ছেন? আমার মনে হয় যে টের পাওয়ার কথা, টের পাওয়া উচিত। কারণ এই যে সম্পর্কহীন গাড়িকে আক্রমণ করা, এই যে রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচার থেকে তো বের হওয়ার কথা ছিল। শেখ হাসিনা দুঃশাসন, অপশাসন, সেটার কারণে তাকে ফ্যাসিস্ট বলে আমরা তাকে তাড়িয়ে দিলাম। তারপরে তো একটা ভালো শাসন আমরা প্রত্যাশা করেছিলাম। সেই ভালো শাসন কি বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, তার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করা? কি সম্পর্ক ছিল শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে বঙ্গবন্ধুর সেই ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করার? বঙ্গবন্ধু কি কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে তার শয়নকক্ষে ঢুকে কানে কানে প্রতিনিয়ত বলতেন যে এই তুই এটা কর, হাসু এটা কর, হাসু এই পুলিশ পাঠা, হাসু নাহিদদের গ্রেপ্তার কর, হাসু হারুনের ভাতের হোটেলে ওদেরকে পাঠা, হাসু কামালের মতো একজন মানুষকে স্বরাষ্ট্রমন্ত্রী বানা, হাসু কাদেরের মতো একজন উদ্ভট মানুষকে দলের সেক্রেটারি বানা? এগুলো কি বলেছেন? কিংবা তিনি কি মন্ত্র দিয়েছিলেন কবর থেকে উঠে এসে যে হাসু পলককে বল ইন্টারনেট বন্ধ করে দিতে, এবং কেন বন্ধ হয়েছে সেটা জিজ্ঞাসা করলে বলতে বল যে স্যাটেলাইটে পানি ঢুকেছে? বলেছেন বঙ্গবন্ধু এগুলো? তাহলে বঙ্গবন্ধুর সঙ্গে সংযোগ স্থাপন করলেন কেন? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে 72-এর সংবিধানের কি সম্পর্ক? 72-এর সংবিধান যে আপনারা ছুঁড়ে ফেলতে চাইছেন, সম্পর্ক নেই তো। শেখ হাসিনা তো একটা ইন্ডিভিজুয়াল শাসক, তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি শাসন করেছেন, তার ভুল, তার অপকর্মের জন্য তার বিচার হবে, এবং তার সঙ্গে তার যে বাহিনী, সেই বাহিনীর যারা যারা সম্পৃক্ত, তাদের সবার, শেখ হাসিনা ইনক্লুডিং শেখ হাসিনা, সত্যিকার অর্থে প্রপার ওয়েতে বিচার করে যদি তাদের অপরাধ প্রমাণিত হয়, তাদের বিচার হবে। এটার সঙ্গে তো বঙ্গবন্ধুর কোনো সম্পর্ক ছিল না। 32 নম্বরের সঙ্গে সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের, কারণ মুক্তিযুদ্ধের সমস্ত প্লট তৈরি হয়েছে 32 নম্বরের বাড়ি থেকে, যেটা ছিল জাদুঘর। সেটাই কি বিষ জ্বালা ওঠার কারণ ছিল? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে মুক্তিযুদ্ধের ব্যাপারে রিসেট বাটন টেপার কি সম্পর্ক ছিল? ছিল কি কোনো সম্পর্ক? মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে জুলাই আন্দোলনের ভাস্কর্য বানানোর এই প্রক্রিয়া, এটার সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল
ছিল না তো। সারা দেশে যে শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হলো, এই মাজারের পীর ফকির আউলিয়া, তাদের সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? বাউল আবুল সরকারকে যে মব করে তাকে কারাগারে নেওয়া হলো, তার সমর্থনে যে সকল বাউল রাস্তায় নামলেন তাদেরকে পেটানো হলো, লাথি দিয়ে পুকুরে ফেলে দেয়া হলো, সেটার সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে ছায়ানটের কি সম্পর্ক ছিল? ছিল কি ছায়ানটের কোনো সম্পর্ক? ছায়ানট পুড়িয়ে দেয়া হলো? কোনোটাই ছিল না। সুতরাং যদি এই সম্পর্কগুলো অহেতুক তৈরি করা না হতো, তাহলে এই সার্জিসের এই ঘটনাটা ঘটতো না, তা বলছি না। তাহলে আপনাদের যে এখন বক্তব্য যে এই গাড়িটার কি অপরাধ ছিল, এর পক্ষে দাঁড়ানোর মানুষ বাংলাদেশে আপনি কোটি কোটি পেতেন, এবং এটা রীতিমতো ভাইরাল আকার ধারণ করত। আমরা কদিন আগেই দেখলাম না যে বাংলাদেশে দাবি করা হয় যে এই বাংলাদেশে সবাই এক ধরনের উগ্রবাদী হয়ে গেছে, উগ্রবাদী মনোভাবের হয়ে গেছে, এরকম একটা প্রচার শুরু হয়েছিল না? কিন্তু সেই প্রচার যে মিথ্যা, সেটা তো প্রমাণিত হলো একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এই গান গাওয়া ভিডিওতে যখন ওই উগ্রবাদীরা নষ্টামি করতে শুরু করলেন, তখন সারা বাংলাদেশের কোটি কোটি জনগণ খেপে গেল। খেপে গিয়ে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গান গাইতে শুরু করলো। কি প্রমাণ হয়? প্রমাণ হয় এটা যে বাংলাদেশের মানুষ সত্যকে ধারণ করে গর্জে উঠতে পারে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এটা একটা প্রমাণ। এবং জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছিল, বহু মানুষ যে রাস্তায় নেমেছিল, এই মানুষগুলোর কিন্তু রাজনৈতিক পরিচয় বেশিরভাগেরই ছিল না। তারা স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নেমেছিল এবং আপনাদের ভালো ভালো কথাই উদ্বুদ্ধ হয়েছিল, কারণ আপনারা প্রথম দিকে স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়ে আপনারা প্রথম যে কাজটা করলেন 5 আগস্ট, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। তারপরে আয়োজন করে বুলডোজার নিয়ে গিয়ে 32 নম্বরের জাদুঘর ভেঙে গুড়িয়ে দিলেন, আগুন জ্বালিয়ে দিলেন। যদি ওই যে একজনও কিন্তু তেমন কোনো কথা বলেনি আওয়ামী লীগের হেড অফিস পুড়িয়ে দিয়েছেন এটা নিয়ে, আওয়ামী লীগের ধানমন্ডি অফিস পুড়িয়ে দিয়েছেন এটা নিয়ে, শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিয়েছেন এটা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। কারণ মানুষের মধ্যে এক ধরনের ইয়ে ছিল যে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে ওখানে গিয়ে, কিন্তু ক্ষোভ প্রকাশ করার জায়গাটা যখন হয়েছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, তখনই ব্যাপারগুলো ফাঁস হয়ে গেছে। এবং ওই কাজটা, ওই উদাহরণটা যদি তৈরি না হতো, তাহলে আজকে আপনার এই গাড়ি ভাঙার ইস্যুটা, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এর চাইতেও বড় আকার ধারণ করতে পারত এবং সরকার মহা বিপদে পড়তে পারত। একটা সময় ছিল না আপনারা এই রাজুতে আই বললেই হাজার হাজার ছাত্র জনতা রাজুতে জড়ো হতো? কই, এখন তো আসে না। এখন তো আপনাদের আয়োজনে প্রায় সব জায়গায় ফাঁকা থাকে। তাহলে আমার মনে হয় যে আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এটা প্রয়োজন যে আপনারা অনেক ভুল করে ফেলেছেন। দল জন্মের মাত্র 1-1.5 বছরের মধ্যে এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থেই এরকম অবস্থান তৈরি করতে হবে যেন আপনাদের গাড়ি যদি কেউ ভাঙে, সারা বাংলার কোটি কোটি মানুষ গর্জে ওঠে একসাথে যে গাড়ি ভাঙলো কেন, জবাব চায়। পারছেন সেটা? পারছেন না তো। পারছেন না শুধুমাত্র আপনাদের কর্মফলের কারণে। দর্শক, আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, গত কদিন ধরেই একটা আলোচনা খুব হচ্ছে, সেটা হলো যে এনসিপি আসলে কি চায়, অথবা এনসিপির রাজনীতিটা আসলে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এনসিপি কি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, অথবা এনসিপি কি নিজেরাই তাদেরকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে? আপনারা দেখবেন যে গত কয়েকদিন ধরে নানা ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে হবিগঞ্জের ঘটনাকে যদি আমরা ধরি, তো হবিগঞ্জে দেখলাম এনসিপি তাদের একটা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং সেই কর্মসূচিকে পালন করা নিয়ে সেখানে তাদের উপর চড়াও হয়েছে কিছু ছেলেরা, কিছু তরুণরা, এবং এনসিপি অভিযোগ করেছে এরা সবাই বিএনপির ছাত্রদল, যুবদল অথবা এ ধরনের কোনো সংগঠনের সদস্য। তাদের অভিযোগটা সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে।
কারণ এনসিপির নেতারা পরে যখন বক্তব্য দিচ্ছেন এবং এই ঘটনার প্রতিবাদ করছেন, এই ঘটনার নিন্দা করছেন, আমি দেখছি তাদের একাধিক নেতা সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করে আক্রমণ করছেন, তার নাম উচ্চারণ করে আক্রমণ করছেন। এটা করতে পারেন, এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। তারা যদি মনে করেন যে প্রধানমন্ত্রী এই সমস্ত ঘটনার জন্য দায়ী, তাহলে তারা তাকে লক্ষ্য করে অবশ্যই এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু সেই বলার ভাষা এবং ভঙ্গিটা কেমন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে কিন্তু মনে হচ্ছে এই ভাষাগুলো মাঝে মাঝে অশোভন হয়ে যাচ্ছে। তারপরেও হতে পারে, তারপরে তারা তাদের পলিটিক্স করবে, তারা যেভাবে করবে এটা নিয়ে তো আমি আপনি বলার কেউ নাই। কিন্তু তারা যেভাবে বলার চেষ্টা করছে, মনে হচ্ছে যেন বিএনপি সরকারের অথবা বিএনপি যে রাজনৈতিক দলটা আছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বোধ করি এনসিপি, জামাত অথবা আওয়ামী লীগ নয়, এনসিপি। এবং তাদের ভাবভঙ্গিতে এমনও মনে হচ্ছে যে আওয়ামী লীগ তো বাদ, আওয়ামী লীগে আলাপ করার দরকার নাই। এবং জামাত এবং তার মধ্যে তুলনা করছে যে এই দুইটা দলের মধ্যে বিএনপির আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী কে, এনসিপির নেতারা প্রমাণ করার চেষ্টা করছে তারা। এখন এই যে এনসিপির যে আন্দোলনটা, যদি এনসিপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয় তাতে কিন্তু কোনো লস নাই, হতেই পারে। এবার আমি নিজেই চাই, আমি কিন্তু সবসময় চাই যে এনসিপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হোক। আমি সবসময় চাই, আমি চাই মানুষ যেন এনসিপির মধ্যে একটা বিকল্প, মানুষের যে সাধারণ মানুষের যে একটা বিকল্প রাজনৈতিক দলের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে, যে আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবগুলিকে দেখেছি, আমরা একটা বিকল্প কিছু একটা চাই যার উপর আমরা আস্থা রাখতে পারি। এই যে মানুষের আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা যদি এনসিপির মাধ্যমে পূরণ হয় তাহলে তো আনন্দের কথা, আমি নিজেও এটা চাই। কিন্তু এনসিপি কি সেই জায়গাটা অর্জন করতে পারছে? কেবলমাত্র মুখের কথায় কাউকে গালাগালি করে অথবা কারোর ব্যাপারে অশ্লীল কথাবার্তা বলে তারা কি মানুষের মন জয় করতে পারবে? কারণ মানুষ কিন্তু দেখে কাজকর্ম, আপনি কি করছেন এটা হলো ইম্পর্টেন্ট, আপনি কি বলছেন সেটা সবসময় ইম্পর্টেন্ট না। একজন লোক বলছে যে ভালোভাবে চলা উচিত, মানে মাদকদ্রব্য গ্রহণ করা উচিত না, বলছে চরিত্র ঠিক রাখা উচিত, পরে দেখা যাচ্ছে যে ওই লোকটাই নিয়মিত মাদকদ্রব্য সেবন করছে, তার শরীরে কয়েকদিন আগে দেখলাম জামাতের এক নেতার শরীরে নাকি মাদকদ্রব্যের অনেক কিছু দেখা গেলো। তো উনি জামাতে কিনা আমি যাই না, ওখানে লেখা ছিল জামাতে, বললাম আর কি। তো এখন এই যে বিষয়গুলো, আবার আমরা এর মধ্যে দেখলাম জামাতের এক এমপি সাহেবের কিছু নারী কেলেঙ্কারি ব্যাপার সেবার দেখলাম। তো এই যে ঘটনাগুলি না, এই নারী কেলেঙ্কারি অন্যরা করে না, করে কিন্তু অনেকেই করে। কিন্তু যখন একজন এই ধরনের রাজনৈতিক নেতা যারা নাকি সৎ লোকের শাসনের কথা বলে, যারা নাকি সৎ লোকের রাজনীতির কথা বলে, তারা যখন এগুলি করে তখন সেটা বড় হয়ে ধরা পড়ে। তো মানুষ দেখে যে আপনি কি বলেন আর কি করেন। এনসিপি যে রাজনীতির কথা মুখে বলেছে, সেই রাজনীতির প্রতিফলন কি আমরা এনসিপির নেতাদের মধ্যে দেখি? যদি না দেখি তখন আমরা তাদের উপর ভরসা রাখতে পারবো না। বিষয়টা কিন্তু ক্লিয়ার। তো এনসিপির লিডাররা এখন যেভাবে আচরণ করছেন, সেই আচরণটা কি তাদেরকে জনগণের কাছে ওইভাবে গুরুত্ব সহকারে উপস্থাপন করতে পারছে? এই সিদ্ধান্তটা কিন্তু এনসিপিকে নিতে হবে। আমার যেটা মনে হয় যে এনসিপি এখন সম্ভবত একটু এলোমেলো হয়ে গেছে। তারা যেগুলো করছে, যে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের নেতারা কথাবার্তা বলছে এবং সেখানে তারা প্রহিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এই যেটা হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি উচিত না। কিন্তু এ ধরনের ঘটনা ঘটানোর জন্য তারা কিন্তু পটভূমি তৈরি করছে। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরা যাক কিছুদিন আগে ওনারা কিশোরগঞ্জে গেলেন। কিশোরগঞ্জে যে এলাকায় গিয়েছিলেন সেই এলাকাটা বেসিক্যালি আমাদের বিএনপির যিনি লিডার আছেন একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনার এলাকা, এবং উনি সেখানে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে ওখানে উনি বিজয়ী হয়েছেন এবং ওখানে উনি খুবই জনপ্রিয় একজন নেতা। এখন সেখানে যে যদি এনসিপির লিডাররা বলে যে ফজা পাগলা, মানে ওনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে কথা বলে, তো ওখানকার লোকজন সেটাকে ভালোভাবে নেবে, তারা বিরক্ত হবে না। গালাগালি কিন্তু কেউ পছন্দ করে না। তো তারা যখন এগুলি বলে, এবং ওখানে ভাগ্য ভালো কোনো কিছু হয়নি, হতে পারতো। আপনি যে এলাকায় যাচ্ছেন, আপনার যদি সেই এলাকায় গিয়ে সেখানকার যে স্থানীয় নেতা, সেখানকার যে লোকজনের কাছে জনপ্রিয় যে ব্যক্তি, তাকে লক্ষ্য করে যদি আপনারা এই ধরনের আপত্তিকর শব্দ উচ্চারণ করেন, তাহলে সেটা সেখানকার দলীয় নেতাকর্মীর মধ্যে
অবশ্যই একটা নেতিবাচক প্রভাব ফেলবে। যত প্রভাবই ফেলুক, তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গায়ে হাত তোলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে যারা এনসিপির গাড়ি ভাঙছে, যারা এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের গায়ে হাত তুলছে, একটা ছেলে তো একদম চোখে পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি মনে করি এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এগুলি যদি শাস্তি না হয় তাহলে কিন্তু আরেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে। এটা গেল একটা দিক। কিন্তু আমার কথা হলো অন্য জায়গায়, যে এনসিপি আসলে করছে এটা কি, তারা কেন এগুলি ইনভাইট করছে। আমি মাঝখানে একদিন বলেছিলাম এক জায়গায় যে এনসিপি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি যখন বলেন কিছু কথা, তারেক রহমানের সমালোচনা করেন, অন্য কারো সমালোচনা করেন, যে ভাষায় উনি সমালোচনাগুলি করেন, ওগুলো আমি যেন শুনতে পাই উনি বলছেন যে আমাকে তোমরা মারো না কেন, আমাকে অ্যাটাক করো না কেন। তার মানে এনসিপি আসলে এইভাবেই কি আলোচনায় থাকতে চাচ্ছে? এটা হলো আমার মেইন পয়েন্ট, যে ওনারা জনগণের কাছে জনপ্রিয়তা অর্জনের জন্য ওনারা কি এইটাই, অথবা আলোচনায় থাকার জন্য ওনারা কি এই পদ্ধতিটা নিচ্ছে যে আমাদের সবাই মারে? আমরা কিন্তু একসময় দেখেছিলাম, ওই যে এখন এক প্রতিমন্ত্রী আছেন একজন, নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, উনি এক সময় কিন্তু ছাত্রলীগের ব্যাপারে ছাত্রলীগের কাছে প্রচুর মার খেয়েছেন, এবং অনেকে এমনও বলেন এই লোকটা তো মার খেয়ে খেয়ে নেতা হয়ে গেল। এখন এনসিপি কি সেই পদ্ধতিতে যাচ্ছে যে মার খেয়ে খেয়ে দলকে জনপ্রিয় করা? আমার মনে হয় এটা সহজ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এনসিপি এই কাজটা করলো কেন? আমি আজকে এনসিপি নিয়ে বেশি কথা বলছি। এনসিপির আমি মনে করি পার্সোনালি ওনাদের রাজনৈতিক ভুলগুলির মধ্যে প্রধান একটা ভুল ছিল জামাতের সঙ্গে নির্বাচনী জোট করা। এই জোট করার মাধ্যমে তারা 7টা আসন পেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই 7টা আসন পাওয়াটা আমি মনে করি তাদের জন্য ক্ষতিকর হয়েছে। তারা হয়তো ভেবেছে যে আমরা তো তাও জাতীয় সংসদে কথা বলতে পারছি, লোকে আমাদের কথা শুনছে, কাজে এটা আমাদের একটা অনেক লাভ হলো, কিন্তু আসলে লাভ তাদের হয়নি। বরঞ্চ তাদের যে পরিবর্তনে যারা এমপি হয়েছেন তারা কিছু টাকা অবশ্যই ইনকাম করেন, প্রভাব বিস্তার করেন, এবং তাদের যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটা কিন্তু সাধারণ মানুষ বিচার করছে যে এনসিপি ক্ষমতায় গেলে এমনটা হবে এই হিসাবে, এবং এই পরিবর্তনটা মানুষের চোখে পড়ছে। মানুষ কিন্তু বলে যে 2 দিন আগে রিক্সায় চলার ক্ষমতা ছিল না, এখন কোটি টাকার গাড়িতে চলে। এখন এখানে হয়তো অতিরঞ্জন আছে, এখানে হয়তো বাড়াবাড়ি আছে, থাকতে পারে, কিন্তু কিছু তো হয়েছে পরিবর্তন। এই পরিবর্তনটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। আবার অপরদিকে ইদানিং যেটা আমরা দেখছি যে এনসিপি যাদের সঙ্গে নির্বাচনী জোট করেছেন সেই জামাতের সঙ্গেও কিন্তু তাদের একটা বিরোধ, টানাপোড়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অথচ দেখেন জামাত কিন্তু এনসিপিকে একটা বাড়তি একটা পদ দিয়েছে, এবারে মহিলা এমপির একটা পদ তারা কিন্তু জামাতের পক্ষ থেকে পেয়েছে। কাজেই জামাতের এই ক্ষেত্রে আমি মনে করি তাদের মধ্যে কোনো কৃপণতা ছিল না, তারা উদারী ছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তাদের মধ্যে এই ধরনের একটা টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। আমরা জেনেছি যে স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ যেটা, সেই দক্ষিণের প্রার্থিতা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। দক্ষিণে অনেকদিন আগে থেকে শুনছিলাম যে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি প্রার্থী হতে চান, কিন্তু এরই মধ্যে জামাত এখানে তাদের একজন প্রার্থীর কথা ঘোষণা করে দিয়েছে। ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম, তাকে তারা এখানে প্রার্থী করবে বলে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে। এই জায়গাটাতে এসে আমার কেন যেন মনে হয় এনসিপির সঙ্গে জামাতের একটা টানাপোড়েন শুরু হয়েছে, এবং সেটা টানাপোড়েনের শেষ কোথায় যাবে আমরা কিছু নমুনাগুলো দেখতে পাচ্ছি। দেখেন এই যে এনসিপি হবিগঞ্জে যে মাঠটা খাওয়ার পর আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সদ্য সাবেক যে সভাপতি এই জাহিদুল কিন্তু একটা আপনার দিয়েছে, এই পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টে সে এই ঘটনাটাকে একটা পাতানো খেলা হিসেবে অভিহিত করার চেষ্টা করেছে। তার পোস্টটা আপনাদেরকে আমি একটু পড়ে শুনেন তিনি কী বলেছেন। তিনি বলেছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন বা পাবলিক সিম্প্যাথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। উনি তার মানে যে কথাটা তখন আমি বললাম এটার মধ্যে উনি জামাতটাকে ঢুকিয়ে দিয়েছেন যে জামাতটাকে আলোচনার বাইরে রাখা।
আর এনসিপির প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি করা, এটা আমি যেটা বলেছিলাম উনি একই কথা বলছেন। এই কথাটাই যখন উনি বলেন তখন সেটা কিন্তু এনসিপির ভালো লাগার কথা না, তাই না? এবং এরপরে দেখলাম যে এনসিপির নেতা মনিরা শারমিন তিনি আবার একটা পাল্টা পোস্ট দিয়েছেন। সেখানে উনি লিখেছেন যেটা, সেটা আপনাদের পড়ে শোনাই, যে জামায়াতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল। ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যান বা গভীর পরিকল্পনার গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকম অসুখ, আরোগ্য কামনা করে আমিন। বোঝা যাচ্ছে ওই জাহিদুলের পোস্টকে কিন্তু উনি কাউন্টার করেছেন। কাউন্টার করতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানেও কিন্তু আপনি দেখবেন যে এক ধরনের মানে তাদের মধ্যেকার যে ঐক্যটা, সেখানে যে একটা ফাটল ধরেছে, এক ধরনের ভাঙন তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে কিছু কিছু হলেও দেখতে পাচ্ছি। যেমন আলোচনা, যেটা নাকি জাহিদুল বলেছেন যে আলোচনায় থাকতে চাইছে, জামাতকে আলোচনা বাইরে রাখতেছে এবং তারা তাদের প্রতি সমর্থন চাচ্ছে। উনি বলছেন জামাত তো যথেষ্ট আলোচনায় ছিল এই জুলাই মাসে, ওই আপনাদের গাজী সাহেবকে নিয়ে, গাজী নজরুল এমপিকে নিয়ে, একটু কিন্তু ব্যঙ্গ আছে এখানে। হ্যাঁ, আবার উনি এটা বলেছেন যে এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাও ঠিক। আমি কিন্তু মনিরা শারমিনের সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি না। আসলে এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, কিন্তু এনসিপির রাজনীতিটা দাঁড়াবে কিসের উপর ভিত্তি করে? এনসিপির রাজনীতি কিন্তু এই মার খাওয়ার মাধ্যমে, সরকারকে গালাগালি করার মাধ্যমে আপনি দাঁড় করাতে পারবেন না। এনসিপির রাজনীতি দাঁড় করাতে হবে তার নিজের যোগ্যতার উপর, নিজের আচরণের মাধ্যমে, নিজের কথা এবং কাজের মিলের মাধ্যমে, নিজের এমপিদের হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মাধ্যমে না। এই জায়গাটা কিন্তু বড় কথা। আমি একটা বটম লাইন বলি, যে আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটা ধারা খুব প্রবল, সেটা আপনারা দেখেছেন। সেটা হলো যে কোনো কিছুর বিনিময়ে হোক আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এটা হলো একটা প্রবল ধারা। এই ধারার সঙ্গে কারা আছেন? এই ধারার নেতৃত্বে আছেন এনসিপি, জামাত এবং সঙ্গে আছেন বিএনপি। বিএনপিও কিন্তু এই ধারার বিরোধিতা করছে না। মনে মনে কী বলছে আমি বলতে পারবো না, কিন্তু তারা এই ধারার সঙ্গে আছে। তারা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিতে চায় না। কিন্তু একটা জায়গা মাথায় রাখবেন, এই যে ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন না, পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করছেন, মার খাচ্ছেন, মার দিচ্ছেন, গালাগাল করছেন, একে ওকে গালাগাল করছেন, এর মাধ্যমে কিন্তু আপনারা প্রকারান্তরে যা আপনারা চান না, যেটা আপনাদের মূল লক্ষ্য যে আওয়ামী লীগকে আসতে দেব না, আওয়ামী লীগ আসবে, এটা আপনারা ফেরাতে পারবেন না। এটা স্বাভাবিক কারণে আসবে, প্রাকৃতিক নিয়মেই আসবে। এই দেশে প্রচুর আওয়ামী লীগের সমর্থক কর্মী আছে, তারা আসবেই। কিন্তু আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা কিন্তু তাদের এই আশাটাকে বরং ত্বরান্বিত করে দিচ্ছেন। মানুষ কিন্তু কম্পেয়ার করে, মানুষ কিন্তু বলে, যাকে মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন না অথবা যাকে দেখতে পারা উচিত না বলে প্রচার করে। পাটোয়ারির 6 দিন, পাটোয়ারির 6 দিন কেন দিচ্ছি বুঝতে পারছেন? এই যে বিগত 6টা দিন যে গেল, সেই যে আপনার হবিগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, বাহুবল, তারপরে জাফলং, কানাইঘাট, এই যে জায়গাগুলোতে পাটোয়ারি 6 দিন যে কার্যকলাপ করলো, পাটোয়ারির বিরুদ্ধে যে সমস্ত হামলা হইল এবং এইগুলো নিয়ে কোনো মামলা টামলা কিছুই হইল না। মানে বাংলাদেশের বিগত 6 দিন আলোচনার বিষয়বস্তুই ছিল পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান দেখবেন পাটোয়ারি কি গালি দিছে, পাটোয়ারিকে কোথায় মারছে, পাটোয়ারি কি বলছে, পাটোয়ারি সম্পর্কে কি বলছে, পাটোয়ারিকে মারতে হবে, পাটোয়ারিকে ধরতে হবে, পাটোয়ারিকে নারায়ণগঞ্জে অলরেডি কিন্তু আপনার অবৈধ ঘোষণা করে দিছে, মানে পাটোয়ারি নারায়ণগঞ্জে যাইতে পারবে না। এই পাটোয়ারি ছাড়ার কোনো আলোচনাই ছিল না বিগত 6 দিন। আজকে হবে কিনা জানি না নতুন কোনো আলোচনার তো বিস্তর সাবজেক্ট আছে বাংলাদেশে, কিন্তু কোনো টক শোতে যায়
কোনো মিডিয়াতে যায় কেউ অন্য কোনো আলোচনা করতেছে না। আপনারা খেয়াল করে দেখেন সমস্ত টক শোতেই পাটোয়ারির পক্ষে বিপক্ষে আলোচনা, মানে পাটোয়ারি পাটোয়ারি পাটোয়ারি, মানে এই 6টা দিন পুরো বাংলাদেশ পাটোয়ারি মনে হয় কিরা ফেলাইছে। পাটোয়ারি ছাড়া কি কোনো সাবজেক্ট নাই বাংলাদেশে? কত সাবজেক্ট আছে ভাই। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো হচ্ছে না। এই 6 দিনে হয় নাই, কয়টা খবর পাইছেন বলেন? কয়টা খবর পাইছেন? পার নাই। ফেসবুকটা খুললেই দেখবেন পাটোয়ারি অমুক জায়গায় ব্যান করছে, পাটোয়ারি অমুক গালি দিছে, পাটোয়ারি অমুক জায়গায় ব্যান্ড হয়ে গেছে, পাটোয়ারির কি হবে। আর পাটোয়ারিও তার মতোই চলতেছে। কদিন আগে বললো না 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 আমি আর কোনো কথা বলবো না, তারপরে যখনই তার আবার মারলো জৈন্তাতে, তার হাতের মধ্যে রক্ত লাগলো, সে আবার তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিল। ভাই এইটা এদের ক্যারেক্টার, বুঝতে পারছেন? এটা এদের ক্যারেক্টার, এরা এরকমই। যদি ওই মাইকটা না খাইতো হয়তো বা 2 দিন 3 দিন চুপ থাকতো, কিন্তু মাইকটা খাওয়ার পরে সে আবার গর্জে উঠছে। অনেকে পাটোয়ারি সম্পর্কে বলেন যে পাটোয়ারি অসভ্য কথাবার্তা বলে। ভাই অসভ্য কথাবার্তা তো আমি আগের ভিডিওতেও বলছি, কম মানুষ বলছে জিয়াউর রহমান সম্পর্কে, খালেদা বেগম সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে। কই কারো তো পিটানো দূরের কথা, একটা প্রতিবাদও তো কোথাও করতে পারেন না আপনারা, আজকে করতেছেন। পাটোয়ারি এমন কি বলছে? পাটোয়ারি বলছে প্রধানমন্ত্রী প্রেম করে বেড়াচ্ছে, উনি ছাতি নিয়ে বউ নিয়ে দিকে ওদিকে ঘুরে বেড়ায়। আপনারা অনেকেই বলতেছেন এবং রাশেদও বলছে, দেখলাম যে পাটোয়ারি নাকি জাইমা রহমান সম্পর্কে কোনো কটূক্তি করছে। কিন্তু আমরা ভাই কোনোদিন জাইমা রহমান সম্পর্কে কোনো কটূক্তি পাটোয়ারির কাছ থেকে শুনি নাই। প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি শিখে নেই। প্রধানমন্ত্রীকে যে ভাষায়, বর্তমান প্রধানমন্ত্রীকে যে ভাষায় অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের যে ভাষায় বলছে, ওই ভাষাই তো আমি বলতে পারবো না। ওই ভাষায় পাটোয়ারি বলছে না। আসলে আপনারাই বিএনপি, ছাত্রদল, যুবদল পাটোয়ারিকে লাইমলাইটে নিয়ে এলেন, এনসিপিকে লাইমলাইটে নিয়ে এলেন। কয়েকদিন আগেই তো বলছি লাভ তো কিন্তু হয়েছে এনসিপির। আজকে দেখেন বাংলাদেশে এনসিপি হলো একমাত্র দল, জামাত ইসলামের নাম নাই। অনেকেই যদিও বলতেছেন জামাতের ভূমিকাটা কি, টকশোতে জায়গায় দেখেন সবার মনে প্রশ্ন, জামাত এবং এনসিপি কি আলাদা হয়ে গেল? আরে না রে ভাই, আলাদা হয় নাই। এনসিপি কে দেখাচ্ছে তাদের নিজস্ব শক্তি একটা আছে, আর জামাত ইসলাম এনসিপি পিছনে আছে, এটা জামাতে ইসলামও জানে, এনসিপিও জানে। দেখেন আলিফ যখন অসুস্থ হইল, চক্ষু চলে গেল, জামাতের আমির গেছে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন? যান নাই তো। অথচ আমরা দেখলাম ওই মাইলস্টোন স্কুলে যে একটা তাহসিন নামে একটি ছেলের বোন মারা গেছে, সেই তাহসিনকে মাননীয় প্রধানমন্ত্রী সমবেদনা জানাচ্ছে। তাহসিনের ব্যাপারটা পাস্ট, ওটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার দলের ছেলেরা একটা ইয়াং ছেলের চক্ষু নিয়ে নিল, তাকে কি আপনি সময় না পেল আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বা আপনার কোনো মন্ত্রী কেউ যা দেখতে পারতো না? এতে করে কি আপনার সম্মান কমতো? আপনার সম্মান বাড়তো। আমি বুঝি না বা আমরা কেউই বুঝি না, আপনি এতগুলো ঘটনার পর বিগত 6 দিন যখন দেশে এই বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি হচ্ছে, বিভিন্ন আলোচনা হচ্ছে, টক শোতে হোক, যে কোনো মিডিয়াতে হোক, পত্রপত্রিকায় হোক, আপনার কোনো কথা শুনি না। আপনি একদম চুপ মেরে বসে আছেন। অথচ আপনি দেশে এত সমস্যা আছে সেইগুলো নিয়ে আলোচনা করেন। দেখেন আজকে মানুষের মধ্যে কি হাহাকার, মানুষের মধ্যে বাজারের উচ্চ মূল্যের জন্য কি ধরনের একটা মানুষের মানে চিৎকার, মানুষের আপনার প্রতি ঘৃণা বা সরকারের প্রতি একটা মানে উপেক্ষা, একটা ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। কিনতে আসছি ফুলকপি 120, টমেটো 160, সেভাবে কিনবো অল্প অল্প নিচ্ছি আর কি। আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি, সরকারি চাকরি আমাদের জন্য। আর এখন রিটায়ার্ড পারসন, কষ্ট, অনেক কষ্ট সবার জন্যই, অল আর ইকুয়াল সবার জন্য। কিন্তু আমি সাফার করতেছি আর কি। এই কয়েকটা দিন আর বেশি বাড়ছে, যখন হাত দিতে পারি না, এত দাম। যে কোনো একটা 120, 100, 160 সবজি, মুরগি এরকম, সবকিছু এরকম। মধ্যবিত্তের জন্য এটা অনেক কষ্টের। আরেকটা ভিডিও দেখাই। আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, কালকে কাপড়ের কাপড় কিনতে পারবেন না। কারণ সব জায়গায় যায় দেখবেন কাপড়ের কাপড়ই নাই। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকা বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাই হলো 20,000, 22,000 টাকা। আমি একজন সাধারণ মানুষ। গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের
দাম বাড়তি, গড় বাড়াবার কি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা বাড়াবার কি, হ্যাঁ শুধু পারে না আমার কোন রাষ্ট্রে বসবাস করি, সিন্ডিকেট সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। মানুষের ক্ষোভ দেখছেন, মানুষের ক্ষোভ দেখছেন, এগুলো তো সব আপনার উপরে যেয়ে পড়বে। এই যে সিন্ডিকেট 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 বলতেছে, আপনার মন্ত্রী পরিষদ কি করতেছে, বাণিজ্য মন্ত্রী কোথায়? এই যে দেশে এত সমস্যা, এগুলো তো সলভের কোনো নাম নাই। আমরা সবাই পড়ে আছি নাসিরউদ্দিন নাসিরউদ্দিন নাসিরউদ্দিন, 6টা দিন হয়ে গেছে, এখন নাসিরউদ্দিনকে ক্ষান্ত করেন, নাসিরউদ্দিনের আলোচনা বাদ দেন, বাদ দিয়া এখন দেশের দিকে একটু তাকান। হ্যাঁ, এই যে মানুষের ক্ষোভ, বাজারে আগুনের মতো দাম সমস্ত জিনিসপত্রের, কেউ সবজি কিনা খাইতে পারতেছে না, এই দায়িত্ব তো আপনার, এই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। এছাড়া দেখেন কত ঘটনা দেশে ঘটতেছে, আমি সেইগুলো বাদই দিলাম। এর জমি দখল করতেছে, এর এইখানে চান্দা নিতেছে, এইখানে এরে মারতেছে, এইখানে ধরতেছে, বাদ দিলাম। এগুলা হয়তোবা আপনার কিছু করার নাই, কারণ আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার চেয়ে বেশি চুপ হয়ে গেছে এই ঘটনার পরে। আপনারা সবাই আছেন নাসিরউদ্দিন এনসিপি, বাড়েন না গুল্লি নাসিরউদ্দিন এনসিপির, দেশটার দিকে একটু তাকান না। এই যে মানুষের ক্ষোভ দেখলেন, তারপরে দেখেন একটা মহল বলতেছে যে এই যে ঘটনা নাসিরউদ্দিনকে নিয়ে যেটা হচ্ছে, এটা একমাত্র ফরহাদ হোসেন আজাদের সেই কেলেঙ্কারিকে চাপা দেওয়ার জন্য, আজাদের এই কেলেঙ্কারিকে চাপা দেওয়ার জন্য এনসিপির ছেলেপেলেকে মারবে যুবদলের ছেলেরা, আমি বিশ্বাস করি না। কিন্তু একটা মহল বলতেছে যে না হলে দেখেন, যখন গাজী নজরুল ইসলাম ধরা পড়লো তখন পরপর 2 দিন এইটা নিয়ে আলোচনা ছিল, অন্য কোনো বিষয়ে আলোচনা ছিল না, কারণ জামাতের একজন ধরা পড়ছে, অথচ জামাত 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে তাকে বের করে দিছে। এখন সবাই তাকায় আছিল আপনার দিকে যে আপনি কি করবেন, আপনি কি ফরহাদ হোসেন আজাদকে বহিষ্কার করবেন, তার এমপিত্ব কেড়ে নেবেন, নাকি তার মন্ত্রিত্ব কেড়ে নেবেন? এই আলোচনাটার জন্য মানুষ যখন অপেক্ষা করতেছে, সেই দিনই ঘটছে হবিগঞ্জের ঘটনা। মানুষ তো 2 2 4 মিলায়, অনেকেই বলতেছে ওই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এই ঘটনাটা সামনে নিয়ে আসছি, এবং এই 6 দিন যাবৎ এইটাই চলছে। ফরহাদ হোসেন আজাদের কথা সবাই ভুলে গেছি, মানুষ কিন্তু ভুলে নেই মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ অপেক্ষায় আছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে ঝামেলাটা, এইটা যখন শেষ হবে তখন শুরু হবে ফরহাদ হোসেন আজাদের আলোচনা। জানি না এর মধ্যে নতুন কিছু আসতে পারে। দেখেন অলরেডি আজকে অনেকগুলো খবর বাজারে সয়লাভ হয়েছে, যেমন ধরুন মিরপুরে এক জায়গায় বোমার সাদৃশ্য জিনিস পাওয়া গেছে, বোমা। এই বোমার আতঙ্কেও তো মানুষকে মরতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। অমুক জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় বোমার সাদৃশ্য জিনিস পাওয়া যাচ্ছে, কে করতেছে, কারা করতেছে, এগুলো ধরার দায়িত্ব তো আপনার মন্ত্রী পরিষদের আর আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা করতেছে, খালি নিউজই দেখতেছি। তারপরে দেখলাম আজকে পুলিশ থেকে বলা হয়েছে কি, যে পুলিশের যে যানবাহন আছে, বাহনদের উপর হামলা করতে পারে, কে বা কারা কিছু বলে নেই। এগুলো তো আতঙ্ক করে দেয় মানুষকে। আমরা তো ভয় পাই যে এটা কোন ধরনের আলোচনা, যে পুলিশই বলতেছে যে আমাদের যানবাহনে হামলা হবে বা হামলা হইতে পারে, এর জন্য পুলিশের বাহনকে বলা হয়েছে তোমরা কেউ যানবাহন ছাইরা যাবা না, একজনের যানবাহন আরেকজনের কাছে দিবা না, সবসময় চক্ষু খুলে রাখবা। এগুলো যখন বাজারে আসে তখন কি মানুষ একটু হলেও ঘাবড়ায় না? যে একেতে চলতেছে দেশে পাটোয়ারি সপ্তাহ শেষ হওয়ার পরে কি আমরা এগুলো নিয়ে পড়বো, নাকি পাটোয়ারি সপ্তাহের পরে আমরা যে সে আজাদ সাহেবের কথা শুনবো, নাকি দ্রব্যমূল্যের কথা শুনবো, নাকি এই যে এখানে বোমা ফালতেছে, এইখানে এইটা হইতেছে, এই যে যানবাহনের উপরে অ্যাটাক হইতে পারে, এগুলো শুনবো? দেশে অনেক প্রবলেম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু জেগে উঠুন। আপনি আপনার যে স্টাইলে চলছেন, ইউরোপিয়ান স্টাইল, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। আপনি খুব সাধারণ জীবনযাপন করছেন, আপনি সাধারণ কাজ করে মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন, কিন্তু আসল কাজ তো কিছু হচ্ছে না। এই যে ঝামেলাটা করছে, আপনি যদি একবার শুধু আপনার ছেলেপেলেকে বলে দেন, এই ওরা এমন কি বলছে, বলতে তো আমি স্বাধীনতা দিয়ে দিছি, কারোর উপরে গায়ে হাত দিবা না, বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি বলেন নাই, বা আপনাকে বলতে দেওয়া হয় নাই। আপনার যারা আশেপাশে আছে তারা চাইছে এটাকে মানে জীবিত করে রাখতে। এটাকে জীবিত করে রাখলে কি রেজাল্ট হইব জানেন? এই যে গতকালকে দেখলাম ইশরাক সাহেব বিরাট এক মিছিল করছে। এখন করবে, এনসিপি করবে, জামাত তো এখনো মাঠে নামেই নেই। জামাত যখন নামবে তখন কি সামলাইতে পারবেন?
জামাত নামবে না, জামাত এই মুহূর্তে নামবে না। জামাত ইসলাম এই মুহূর্তে এনসিপির শক্তি দেখছে। এনসিপির শক্তি অনেক, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নজরে আসছে কিনা জানি না। আপনাকে আমি কিছু ছবি দেখাই। এই যখন পাটোয়ারিকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন পাটোয়ারি যে জনসভাগুলো করতেছে সিলেটের বিভিন্ন জায়গায়, এর ছবিগুলো দেখেন। এই এত মানুষ, এখানে কি সব জামাতের মানুষ? জামাতের তো কোনো লোকজন নাই। আপনারা জামাতের বলতে পারতেন, যদি খালি দেখতেন শুধু মাথায় টুপি আছে তাহলে জামাত না, জামাতের লোকজনও আছে। এটি সাধারণ মানুষের, যে মানুষটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে চিনত না সেও এবার চিনা ফেলছে। সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখতে আসছে। এই যে জনসভা, এই যে জনস্রোত, এটা কি কোনো শোভন? এটা কি আপনার জন্য কোনো থ্রেটনিং না? আপনিই বলেন। একটা মানে মানে গ্রামাঞ্চল জাফলং একটা ছোট্ট জায়গা, আমি ওখানে অনেকবার গেছি বন্ধুরা, ছোট্ট একটা জায়গা। জাফলংয়ে কি পরিমাণ লোক হয়েছে দেখেন, কালাইঘাটে কি পরিমাণ লোক হয়েছে দেখেন। এগুলো তো আপনাকে বিবেচনায় আনতে হবে যে হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে আমরা উঠাই দিলাম, আপনার পোলাপান যদি তার গায়ে হাত না দিত তাহলে কিন্তু এগুলো কিছু হইতো না। এই যে গায়ে হাত দিয়ে তাকে উঠাই দিলেন, তাকে এমন জায়গায় উঠাই দিলেন যে এখন সপ্তাহান্ত ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে ভিডিওটি দেখলেন আজকের বিষয় এবং আজকের টপিক ছিল বাংলাদেশের নতুন দল এনসিপি, ছাত্রদের দল। এই ছাত্রদের নতুন দল এনসিপি তারা বর্তমান যেখানে যাচ্ছেন সেখানে তারা হামলার শিকার এবং তারা অপমান হচ্ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।